প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। এখন দেওয়া হবে না ভাতা। আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার দিনক্ষণ সামনে এলো। প্রশ্নের মুখে 45,000 কাস্ট সার্টিফিকেট, বড় পদক্ষেপ রাজ্যের। পিঙ্ক কার্ড করতে এই 3 নথি লাগবেই। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য অবশ্যই জানুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সাহায্য করবে রাজ্য। দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জোর চর্চা। মিড ডে মিল প্রকল্পে নতুন গাইডলাইন। খাবার সরবরাহে জারি 8 দফা এসওপি। পরিবার পিছু 1200 টাকা পঞ্চায়েত কর। ভুয়ো খবর উড়িয়ে বিজ্ঞপ্তি জারি রাজ্যের। এবার রাস্তাতেও ভ্যাকুয়াম ক্লিনিং। জল চুরিতে এফআইআর। কড়া হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রার। টাকার প্রলোভন দেখিয়ে 3 নাবালককে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত চুরি। স্বাস্থ্যমন্ত্রী যা বললেন। বিজেপি কর্মীকে বেধড়ক মারধর। 6 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অগ্নিমিত্রার অভিনব উদ্যোগ। মহিলাদের বড় উপহার দিলেন রাজ্যের মন্ত্রী। অন্নপূর্ণা যোজনা শুরু করে পিঙ্ক কার্ড। শুভেন্দু সরকারের জনপ্রিয় প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন অধীর। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, চার্জশিটে থাকা পার্থ চট্টোপাধ্যায় সহ 24 অভিযুক্তরই জামিন। বারাসাতে ফুটপাত দখল করে ব্যবসা নয়, অন্যথায় উচ্ছেদ। কড়া নির্দেশ প্রশাসনের। কোচবিহারে সিপিএম কার্যালয় ভাঙচুর, খুলে নিয়ে যাওয়া হলো জানালা দরজা, চুরির টিভিও। বারুইপুরের আদিগঙ্গায় বীরভূমের যুবকের দেহ। খুন নাকি আত্মহত্যা, তদন্তে পুলিশ। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। যত দিন গড়াচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা বাড়ছে আবেদনকারীদের মধ্যে। আগের 2 মাসে মাসের প্রথম দিনই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে গিয়েছিলেন। পরে ধাপে আরো অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়, কিন্তু এবার 5 তারিখ হয়ে গেলেও কেউ টাকা না পাওয়ায় আগস্ট মাসের টাকা নিয়েও আবেদনকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পর। অন্নপূর্ণা যোজনার আগের 2বার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ করতে শুরু করে যে প্রচুর যোগ্য আবেদনকারী ভাতার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন আর অযোগ্যরা টাকা পাচ্ছেন। তাই করা ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া শুরু করে সরকার। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক ভেরিফিকেশন। এই কারণেই চলতি মাসে ভাতার টাকা দেরিতে ঢুকবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী। রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পরে দেওয়া শুরু করবে রাজ্য। তিনি জানিয়েছেন, সব দিক যাচাই করে যাতে একজন যোগ্যও বাদ না পড়েন তার জন্যই যাচাই চলছে। 15ই আগস্টের পরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলেও জানিয়েছেন মালতী রাভা রায়। সোমবার রাজ্য সরকারের এই সামাজিক প্রকল্প দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী। সাধারণ মানুষ যাতে এই প্রকল্পের সুফল পান সেদিকে লক্ষ্য রেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগামী 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলবে অন্নপূর্ণা যোজনায়। এরপর সব দিক বিচার করে যোগ্য উপভোক্তাদের নির্বাচন করে অ্যাকাউন্টে দেওয়া হবে আর্থিক সুবিধা। সেই কারণে এ মাসের আর্থিক সহায়তা কিছুটা দেরিতে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছিল। তবে মাসের শেষ অবধিও যদি টাকা না আসে এবং যদি আপনার সমস্ত নথি সঠিক থাকে এবং তবুও টাকা ঢুকছে না এমন হয়, তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনপত্র সম্পর্কে তথ্য নেওয়া ভালো। রাজ্যে কাস্ট সার্টিফিকেট নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক কড়াকড়ি। গত কয়েক বছরে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্রগুলির সত্যতা খতিয়ে দেখতে জোরদার অভিযান শুরু করেছে রাজ্য সরকার। প্রাথমিক যাচাইয়েই একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সার্টিফিকেট বাতিল হয়েছে আর কয়েক হাজার নথি এখনও বিশদে তদন্তের মুখে। কাস্ট সার্টিফিকেট নিয়ে করা সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর রাজ্য জুড়ে কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের বিশেষ কর্মসূচি শুরু করেছে। গত প্রায় 15 বছরে যেসব এসসি, এসটি ও ওবিসি শংসাপত্র ইস্যু হয়েছে সেগুলির তথ্য ধাপে ধাপে মিলিয়ে দেখা হচ্ছে। উদ্দেশ্য প্রকৃত প্রাপকদের অধিকার নিশ্চিত করা এবং অনিয়মের মাধ্যমে পাওয়া শংসাপত্র চিহ্নিত করা। এখন পর্যন্ত 1,22,117টি শংসাপত্র পরীক্ষা করা হয়েছে। উল্লেখ্য, পরীক্ষিত 76,750টি নথির ক্ষেত্রে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে সব আবেদন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। যাচাই শেষে 135টি কাস্ট সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 83টি তপশিলি জাতি এসসি, 41টি তপশিলি উপজাতি এসটি এবং 11টি অন্যান্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওবিসি শংসাপত্র রয়েছে। এছাড়া আরও 29টি নথিকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের সবচেয়ে বেশি নজর এখন 45,367টি শংসাপত্রের ওপর। প্রাথমিকভাবে এগুলির তথ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের একে একে শুনানির জন্য ডাকা হবে। শুনানিতে সেখানে বংশ পরিচয়, প্রয়োজনীয় সরকারি নথি এবং অন্যান্য প্রমাণ পেশ করতে হবে। যাচাইয়ে সন্তোষজনক তথ্য দিতে না পারলে সেই শংসাপত্র বাতিল করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, সবচেয়ে বেশি শংসাপত্র বাতিলের ঘটনা সামনে এসেছে উত্তর 24 পরগনা, কোচবিহার, হুগলি এবং পূর্ব বর্ধমানে। রাজ্যেও প্রশাসনের মতে এই অভিযান কোনো নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীকে লক্ষ্য করে নয়। সরকারি নথির স্বচ্ছতা বজায় রাখা, ভুয়ো শংসাপত্রের ব্যবহার রোধ করা প্রকৃত উদ্দেশ্য। আগামী দিনে শংসাপত্র বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনিক মহলের একাংশের অনুমান। শিক্ষা, চাকরি ও সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট গুরুত্বপূর্ণ নথি হওয়ায় এই যাচাই অভিযানের দিকে নজর রয়েছে বিভিন্ন মহলের। 1 জুন থেকে সরকারি বাসে রাজ্যের মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে রাজ্য সরকার। যে কোনো একটি রাজ্য স্বীকৃত পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তারা। তবে 1 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক কার্ড চালু হয়েছে। এবার থেকে এই কার্ড দেখালেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। এই কার্ড তৈরির জন্য কোন 3টি নথি লাগবেই জেনে নিন। পিঙ্ক কার্ড তৈরির ক্ষেত্রে জরুরি 3 নথি। গত শনিবার থেকে রাজ্যে পিঙ্ক কার্ড চালু হয়েছে। আগামী দিনে এই কার্ড না থাকলে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে না, ভাড়া দিয়ে সফর করতে হবে। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, পিঙ্ক কার্ড তৈরির ক্ষেত্রে কোন কোন নথি লাগবে? সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড তৈরি করতে হলে আবেদনকারী মহিলার আধার কার্ড ও ভোটার কার্ড লাগবে। সেই সঙ্গেই রাজ্যের 2026 এসআইআর তালিকায় নাম থাকতে হবে। একই সঙ্গে আবেদনকারীর স্ট্যাম্প সাইজ বা ডিজিটাল ছবি দরকার। এছাড়া মোবাইল নম্বর কাছে রাখতে হবে, কারণ সেখানে ওটিপি আসতে পারে। পিঙ্ক কার্ডে আবেদনের পদ্ধতি অনলাইন ও অফলাইন দুভাবেই পিঙ্ক কার্ড বানানো যায়। আবেদনকারী নিজেদের সুবিধা অনুযায়ী পদ্ধতি বেছে নিতে পারেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ডের জন্য দেওয়া লিঙ্ককে ক্লিক করে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। এরপর একটি রিসিপ্ট পাওয়া যাবে, সেটি যত্ন করে রেখে দিতে হবে। ভেরিফিকেশনে যোগ্য প্রমাণিত হলে পিঙ্ক কার্ড পাওয়া যাবে। অফলাইন আবেদনের ক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিও অফিসে যেতে হবে ও পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথি। ভেরিফিকেশনের পর আবেদনকারীকে পিঙ্ক কার্ড দেওয়া হবে। এদিকে পিঙ্ক কার্ড আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সবাই এখনো পাননি। সেই কারণে এখনো অবধি নির্দিষ্ট কোনো একটি সচিত্র পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন মহিলারা। সবাই পেয়ে গেলে এই পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। টানা 15 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। 26-এর বিধানসভা ভোটে পালা বদলের জেরে প্রাক্তন হয়েছেন। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর্থিক সহায়তা করবে নতুন রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দিলীপের মন্তব্যে জোর চর্চা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী। উপহাসের ভঙ্গিতে তিনি বলেন, মমতাকে দেখে মনে হচ্ছে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন। দিলীপের কথায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে মনে হচ্ছে উনি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে বলেন, কোনো আর্থিক অভাব কিংবা সংকটজনিত কারণে যদি এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের তরফ থেকেই তার জন্য প্রয়োজনীয় অর্থ কিংবা আর্থিক সাহায্যের বন্দোবস্ত করা হোক, যাতে উনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন। দিলীপের এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস নিয়ে রাজ্যের এক দায়িত্বশীল মন্ত্রীর এহেন মন্তব্য নিয়ে সরগরম রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। তাদের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই ধরনের মন্তব্য কাম্য নয়। এদিকে মঙ্গলবার ফেসবুক লাইভে এসে মমতা বলেন, তিনি বেতন নিতেন না, 1 পয়সা পেনশনও নেন না। তার বই বিক্রির রয়্যালিটি থেকে প্রাপ্ত টাকা তার ব্যক্তিগত খরচের অন্যতম ভরসা। তবে এবার এখনো পর্যন্ত সেই অর্থ তিনি পাননি। তৃণমূল নেত্রীর দাবি, নিশ্চয়ই সবাই বিজেপির ভয়ে চুপ করে বসে আছে। এর পেছনে নিশ্চয়ই ওদের কোনো খেলা আছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন দেশ পাবলিশিং এর কর্ণধার সুধাংশু শেখর দে। তিনি বলেন, প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে রয়্যালিটির টাকা পাঠানো হয়, এবারও অন্যথা হবে না। কোনো রাজনৈতিক চাপে টাকা না দেওয়ার অভিযোগ সঠিক নয়। এই আবহে এবার মমতাকে নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ইতিমধ্যেই সেই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্য সরকারের পালা বদলের পর মিড ডে মিল নিয়ে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। কখনো মিড ডে মিলের খাবার মেনু নিয়ে, আবার কখনো মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া নিয়ে। সব বিতর্কের অবসানে এই প্রকল্পকে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য 8 দফা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। মিড ডে মিল প্রকল্পে নয়া নির্দেশ। রাজ্য সরকারের এই নয়া নির্দেশিকায় প্রথমেই খাবার বিতরণের পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে খাবার সরবরাহ করা হবে তার পূর্ণাঙ্গ তালিকা আগাম লিখিতভাবে প্রকাশ করতে হবে। এই দায়িত্ব পালন করবেন কলকাতা জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট নোডাল অফিসার, যাতে প্রতিটি স্কুল আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সকাল শিফটের স্কুলে সকাল 8:30 মধ্যে এবং ডে শিফটের স্কুলে দুপুর 1:30 মধ্যেই খাবার দেওয়া হবে। এই সময়সীমা মেনে প্রতিটি স্কুলে খাবার পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব থাকবে অন্নামৃত ফাউন্ডেশনের। স্কুলের শিফট পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। কোনো স্কুলের শিফট একবার চিহ্নিত করা সম্পূর্ণ হলে স্কুল কর্তৃপক্ষ সরাসরি সময় পরিবর্তনের দাবি করতে পারবে না। প্রয়োজনে প্রশাসনিক অনুমোদনের দ্বারা পরিবর্তনের সুযোগ থাকবে। এসওপিতে নির্দিষ্ট করে বলা হয়েছে, খাবার সরবরাহকারী যানবাহনকে নির্দিষ্ট রুটেই চলাচল করতে হবে, যাতে চালক সংশ্লিষ্ট এলাকার সঙ্গে পরিচিত থাকেন এবং সরবরাহে অযথা বিলম্ব না হয়। একই সঙ্গে প্রতিটি ফুড ট্র্যাকে জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক। খাবারের সঙ্গে চালান বা রসিদ বহন করতে হবে এবং স্কুলে পৌঁছানোর পরে টিচার ইনচার্জ সেই নথিতে স্বাক্ষর করবেন। কুক কাম হেল্পার নিয়োগের ক্ষেত্রেও কড়া নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র সংখ্যার ভিত্তিতে নির্ধারিত অনুপাতে কর্মী রাখতে হবে। এমনকি আগামী 5ই আগস্টের মধ্যে কর্মরত কুক কাম হেল্পারের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, স্বনির্ভর গোষ্ঠীর তথ্য এবং নিয়োগ সংক্রান্ত নথি জমা দিয়ে যাচাই করাতে হবে, নয়তো বাতিল হতে পারে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সপ্তাহে 2 দিন ডিম দেওয়ার কর্মসূচি বাস্তবায়নের জন্য কলকাতার নোডাল অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর মিড ডে মিল প্রকল্পে খাবার সরবরাহ থেকে শুরু করে কর্মী ব্যবস্থাপনা, পরিবহন এবং প্রশাসনিক তদারকির প্রতিটি ধাপে আরও শৃঙ্খলা নিশ্চিত হবে বলে মনে করছে শিক্ষা দপ্তর। গ্রামে পঞ্চায়েত কর বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল। সেই খবর ভুয়ো বলে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। পরিবার পিছু পঞ্চায়েত কর বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে বলে যে খবর রটেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি সরকারের। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে সাফ জানানো হয়েছে, সরকারের তরফে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। রাজ্য সরকারের বার্তায় স্পষ্ট, পূর্বের নিয়মেই গ্রামীণ এলাকায় আগের নিয়মেই পঞ্চায়েত কর আদায় প্রক্রিয়া চালু থাকবে। কোনো বাড়তি করের বোঝা সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে একদল অসাধু চক্র ভুল তথ্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জানা গেছে, ষোড়শ অর্থ কমিশনের দেওয়া সুপারিশ মেনে একটি এসওপি নির্দেশিকা জারি করেছিল দপ্তর। সেই নির্দেশিকাকে ভুল ব্যাখ্যা করে এক শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়ায় রটিয়ে দেয় যে করের পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন 1200 টাকা করা হয়েছে। বিষয়টি সরকারের নজরে আসতেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে, আগে যে নিয়মগুলি কার্যকর ছিল সেগুলি এখনো বলবৎ হয়নি। কোন রকম পরিবর্তন ছাড়াই তা বাস্তবায়িত হয়নি। দপ্তরের তরফে মানুষকে অনুরোধ করা হয়েছে, কেউ যেন মিথ্যে প্রচারে কান না দেন। সরকারি অনুমোদন ছাড়া কেউ যদি কর বৃদ্ধির দাবি করেন তা সম্পূর্ণ বেআইনি। আপাতত পুরনো নিয়মেই সমস্ত পঞ্চায়েতে কাজ চলবে। এবার বিদেশের মতোই রাস্তা হবে ঝাঁ চকচকে। এক চিলতে আবর্জনা দেখলেই তৎপর হবে পুরসভা। রাস্তা পরিষ্কার করতে এবার ছুটবে পুরসভার ভ্যাকিউম ক্লিনার গাড়ি। সাকশন সিস্টেমে ময়লা আবর্জনা সাফ করবে এই গাড়ি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উদ্যোগে এই গাড়ির উদ্বোধন হলো দুর্গাপুরে। নতুন সরকারের আমলে পরিচ্ছন্ন রাজ্য গড়তে বদ্ধপরিকর প্রশাসন। শহর থেকে জেলায় রাস্তা, ফুটপাত, বাজারঘাট পরিষ্কার করতে পুরমন্ত্রীর একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। এবার দুর্গাপুরের রাস্তা পরিষ্কারের জন্য চালু হলো নতুন ভ্যাকিউম গাড়ি, যে গাড়ির সাহায্যে রাস্তার আবর্জনা সাকশন করে পরিষ্কার করা হবে। অগ্নিমিত্রা জানান, প্রযুক্তির সাহায্যে রাস্তাঘাটের ময়লা সহজে তুলে আনতেই এই পরীক্ষামূলক উদ্যোগ। কার্যকারিতা পর্যালোচনা করে ভবিষ্যতে শহরের অন্যান্য অংশেও এই ধরনের আরো গাড়ি নামানো হবে বলে জানান তিনি। তবে কেবল যন্ত্রের উপর নির্ভর না করে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এর পাশাপাশি বেআইনিভাবে পানীয় জলের মেইন পাইপ থেকে সংযোগ নেওয়া ও পাম্প বসিয়ে জল টানার বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। শহরবাসীকে সতর্ক করে মন্ত্রী স্পষ্ট জানান, এমন অনিয়ম ধরা পড়লে সরাসরি এফআইআর ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগেই রাস্তায় আবর্জনা ফেললে জরিমানার ঘোষণা করেন পুরমন্ত্রী। থুতু ফেলাতেও কড়া নিষেধাজ্ঞা, এমনকি নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলেও জরিমানা করা হবে। বিজ্ঞপ্তি জারি করে জরিমানার পরিমাণও জানিয়েছিল রাজ্য। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তায় মলমূত্র ত্যাগ করলে 200 টাকা জরিমানা করা হবে। রাস্তায় আবর্জনা ফেললেও 200 টাকা ফাইন দিতে হবে। থুতু ফেললে দিতে হবে 100 টাকা।
এছাড়াও নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে দিতে হবে 200 টাকা জরিমানা। রাজ্য জুড়ে দুটি ভাগে এই জরিমানার সিদ্ধান্ত লাগু হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং পৌরসভা ও মিরিক এলাকায় 1 জুলাই থেকে জরিমানা কার্যকর করা হবে। এছাড়া রাজ্যের বাকি সব এলাকায় 1 সেপ্টেম্বর থেকে জরিমানা লাগু হতে চলেছে। টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ করার অভিযোগের পরেই তোলপাড় শিল্পাঞ্চল দুর্গাপুর জুড়ে। অভিভাবক সুখেন পালের অভিযোগ, এইভাবে রক্ত নেওয়া উচিত হয়নি। যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি করেন তিনি। যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের শাস্তি হবেই, হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের। অভিযোগ, দুর্গাপুরের ইস্পাত নগরীর একটি বেসরকারি স্কুলের 3 নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে তাদের রক্তদান করানো হয় বলে অভিযোগ। রক্ত সংগ্রহের জন্য সরকারি নথিতেই নাবালকদের বয়স বদলে সাবালক হিসেবে দেখানো হয়েছিল। ঘটনার নেপথ্যে ওই স্কুলেরই এক প্রাক্তন ছাত্রের নাম উঠে এসেছে বলে অভিযোগ। বর্তমানে সে দুর্গাপুরের ভিরেঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র বলে অভিযোগ। এর পেছনে আরো বড় কোনো সংঘবদ্ধ চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত নড়ে চড়ে বসে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্কুলের অধ্যক্ষা দেবযানী বোস জানিয়েছেন, বিষয়টি জানতে পারার পরেই পুলিশকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এজেন্টের মাধ্যমে নাবালকদের শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছে। এটি অত্যন্ত গুরুতর এবং বড় ধরনের অপরাধ। ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে। স্কুলের প্রিন্সিপালের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান। পুলিশকে জানানো হয়েছে, ছোট ছোট ছেলেদের টাকার লোভ দেখিয়ে রক্ত নেওয়া হচ্ছে। যারা এই জঘন্য অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, কাউকে রিয়াত করা হবে না। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানান, পুলিশের কাছে লিখিত অভিযোগ এসেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বলেন, আমাদের কাছে এই খবরটা এসেছে, পদক্ষেপও করা হচ্ছে। বাংলায় 80টার মতো ব্লাড ব্যাংক রয়েছে, তাদের উপর নজরদারির কাজ শুরু করেছি। বেশ কিছু অসঙ্গতিও দেখা গিয়েছে। আমরা ভেবেছিলাম ছোটখাটো কোনো ইস্যু হবে, কিন্তু প্রায় 4 কোটি টাকার মতো প্লাজমা বিক্রি হয়। ভিন রাজ্যে পাচার করা হয়েছে আমাদের অনুমোদন ছাড়া। নাবালকদের কাছ থেকে রক্তদান করেছেন। সাধারণ মাত্রা থেকে বেশি রক্ত নিয়ে নেওয়া হচ্ছে, যাতে বেশি প্লাজমা পেতে পারে। কাঁথিতে বিজেপি করার অপরাধে মারধর ব্যক্তিকে, ভাঙচুর করা হলো দোকান, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর জেরে 6 জন তৎকালীন পুলিশ অফিসার সহ এক উচ্চ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো কাঁথি থানায়। জানা যাচ্ছে, গত মাসের 25 তারিখ কাঁথির এক বিজেপি কর্মী রঞ্জন দাস এই অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে কাঁথি থানা একটি মামলা রুজু হয়। ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস অনুযায়ী ধারা 153A, 307, 323, 325, 34, 341, 379, 427 ও 506 এর মতো গুরুতর ধারা ও শামিল রয়েছে। অভিযুক্তের তালিকায় রয়েছেন অমলেন্দু বিশ্বাস, প্রাক্তন আইসি এসআই পার্থপ্রতিম মাইতি, এসআই এনামুর রহমান, পিএসআই সৌমেন মণ্ডল, পিএসআই গৌরব মিত্র ও এম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার তৎকালীন। অভিযোগকারী রঞ্জন দাস বিজেপি যুব মোর্চার সম্পাদক। তিনি বলেন, আইনের প্রতি ভরসা রেখেই আইনের দ্বারস্থ হয়েছি, আশা করি বিচার পাবো। পুলিশ সূত্রে খবর, সমগ্র ঘটনা তদন্তের সুপারভিশন করছেন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সুনয়ন বাসু ও আইসি মনোজ ঝা, আর তদন্তকারী আধিকারিক বুদ্ধদেব মাল। ইতিমধ্যে ঘটনা নিয়ে প্রাক্তন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস ও তৎকালীন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম হাসানকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, সমস্ত মহিলা বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন না। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধা দিতেও 13 পাতার শর্ত লাগানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, চোরদের নিয়ে এনসিপিআই দল হয়েছে, বিদ্রোহী তৃণমূল দল হয়েছে। এদেরকে তদন্তকারী সংস্থা ধরেছে বা জিজ্ঞাসাবাদ করেছে না। তৃণমূল জমানায় যা হয়েছে, বিজেপিও একই কাজ করছে। অন্যদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি কিছুটা হুঙ্কারের সুরে বলেন, মানুষের দাবি দেওয়া পূরণ না হলে খুব শীঘ্রই কংগ্রেস আন্দোলনের পথে নামবে। তৃণমূল চোর ছিল, বালি খাদান, গরু, পাথর সব চুরি করে গিয়েছে, কিন্তু তারা এখন আর ক্ষমতায় নেই। ঘরে ঘরে ট্যাক্স বাড়ছে, ইলেকট্রিক মিটারের খরচ বাড়ছে। এখন মানুষের দাবি দেওয়া পূরণ না হলে আমরা আন্দোলনের পথে নামব। বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেন অধীর চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তসলিমার জন্মের আগে থেকে মাদ্রাসা আছে, মাদ্রাসার দরকার নেই এ কথা বলার অধিকার তাকে ভারতের মানুষ দেয়নি, আমরাও কেউ দেইনি। ভারত সরকার দিয়েছে কিনা জানি না।
উনি তার মতো করে থাকুন। তসলিমার জানা উচিত, মাদ্রাসাতে কেবল মুসলিম ছাত্ররা নয়, মুর্শিদাবাদের মতো জেলায় প্রত্যন্ত গ্রামে হিন্দুরাও মাদ্রাসায় পড়ে। মহিলাদের জন্য বড় উদ্যোগ নিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রায় 200 জন মহিলার হাতে তুলে দিলেন বিশেষ উপহার। বুধবার বার্নপুরের ত্রিবেণী মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় প্রায় 200 জন মহিলা স্কুটি ও বাইক চালকের হাতে উন্নত মানের হেলমেট তুলে দেন তিনি। মহিলাদের জন্য অগ্নিমিত্রার উপহার। বার্নপুর ত্রিবেণী মোড়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রার উদ্যোগে বিশেষ একটি কর্মসূচি আয়োজিত হয়েছিল। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ও গাড়ি চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি আয়োজিত হয়। সেখানে প্রায় 200 জন মহিলা স্কুটি ও বাইক চালককে উন্নত মানের হেলমেট দেওয়া হয়। এই কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী বলেন, পথ দুর্ঘটনা আটকাতে ও পথের নিরাপত্তা বজায় রাখতে শুধুমাত্র সরকারের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকলে হবে না, সচেতন নাগরিক হিসেবে সকলকে দায়িত্বশীল হতে হবে। অগ্নিমিত্রা আরও বলেন, বর্তমানে পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রেও সমানভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছেন মহিলারা। রোজকার নানা প্রয়োজনে তারা স্কুটি অথবা বাইক ব্যবহার করছেন। তবে অনেক সময় উপযুক্ত হেলমেট ব্যবহার না করার কারণে পথ দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি হয়। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী বলেন, পুলিশের জরিমানা তো আছেই, সেই সঙ্গে ট্রাফিক আইনের কড়াকড়ির কারণেও স্কুটি ও বাইক চালক এবং আরোহীর হেলমেট পরা উচিত। এদিনের কর্মসূচি থেকে হেলমেট পাওয়ার পর এক মহিলা বলেন, হেলমেট পরার গুরুত্ব কতখানি সেটা আমরা জানি। এটা শুধুমাত্র পুলিশ অথবা ট্রাফিক আইনের ভয়ে নয়, বরং নিজের জীবন রক্ষার জন্যও কতটা জরুরি তা আজকের কর্মসূচিতে পরিষ্কার। বর্তমান সময়ে রাস্তায় বেরোলেই স্কুটি বাইকের রমরমা চোখে পড়ে, তবে অধিকাংশ ক্ষেত্রেই চালক বা আরোহীর মাথায় হেলমেট দেখা যায় না। এবার তাদের মধ্যে সচেতনতা বাড়িয়ে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে অভিনব কর্মসূচি আয়োজন করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা।